গুড মর্নিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাঁতরা কম্পিটিটিভ সেন্টার। চলে এলাম পদার্থবিদ্যার দ্বিতীয় পর্বের 25টা গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। ইতিপূর্বে আমরা পদার্থবিদ্যার প্রথম যে ভিডিওটা সেটা আমরা প্রকাশ করেছি, সেখানে 30টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের আমরা ব্যাখ্যা সহ সমাধান করেছি। এই চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে আমরা ফিজিক্স, অঙ্ক তথা জেনারেল সায়েন্সের ওপর আমরা আলোচনা করেছি এবং ভবিষ্যতেও করব, যাতে যে কোনো চাকরির পরীক্ষাতে সায়েন্স নিয়ে যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা পড়াশোনা করেনি তাদের যাতে কোনো চাকরির পরীক্ষাতেই কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সেই জন্য কিন্তু এই চ্যানেল সর্বদা চেষ্টা করে চলেছে এবং আগামী দিনেও চেষ্টা করে চলবে। এর আগে যে ভিডিওটা আমি আপলোড করেছি ফিজিক্স সংক্রান্ত, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সময় পেলে অবশ্যই তোমরা দেখে নিও। আশা করি সেই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। গত ভিডিওর মতো এখানেও আমরা প্রশ্নের সংখ্যা 25টা হলেও এখানে কিন্তু এই 25টা প্রশ্ন থেকে দেখবে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষা হলে বেরিয়ে আসে, যার উত্তরও কিন্তু এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রশ্ন উত্তর পর্ব ফিজিক্সের ওপরে। ফার্স্ট প্রশ্নটা কি বলছে, যে জেট ইঞ্জিন যে সংরক্ষণ নীতির ওপরে ভিত্তি করে কাজ করে সেইটা কোন সংরক্ষণ নীতির ওপরে ভিত্তি করে জেট ইঞ্জিন কাজ করে? অপশান এ দেওয়া আছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অপশান বি দেওয়া আছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, অপশান সি দেওয়া আছে শক্তির সংরক্ষণ সূত্র এবং অপশান ডি দেওয়া আছে ভরের সংরক্ষণ সূত্র। দেখো জেট ইঞ্জিন কিভাবে কাজ করে। আমরা যদি খুব সিম্পলভাবে জেট ইঞ্জিন আঁকি একটা ছোট্ট করে, ঠিক আছে, তাহলে কি হবে, এই জেট ইঞ্জিনের নিচে দিয়ে কি বেরোয়, এখানে ধোঁয়া বেরোয়। এই ধোঁয়াটা কোথা থেকে বেরোচ্ছে? এই জেট ইঞ্জিনে যে ফুয়েলটা, যে জ্বালানিটা ব্যবহার করা হয় সেটার যখন দহন হয় তখন ফোর্সে নিচে দিয়ে সেই ধোঁয়া নির্গত হয়। সেই ধোঁয়াটা কি করে, ভূপৃষ্ঠে আঘাত করে, ঠিক আছে। এরই প্রতিক্রিয়া বলের প্রভাবে এই জেট ইঞ্জিনটা কিন্তু ওপরে ওঠে, ঠিক আছে। অর্থাৎ নিচে দিয়ে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে সেটা মাটিতে আঘাত করে এই জেট ইঞ্জিনটাকে ওপরের দিকে নিক্ষেপ করে দিচ্ছে, ঠিক আছে, হয়েছে। অর্থাৎ জেট ইঞ্জিন যে সংরক্ষণ নীতির ওপর কাজ করে সেখানে কি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর এটা কাজ করে। কারণ এখানে দেখো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা লিনিয়ার মোমেন্টাম এখানে কিন্তু কাজ করছে। অর্থাৎ ধোঁয়াটা নিচের দিকে আঘাত করছে, তারই প্রতিক্রিয়া বলের প্রভাবে এই জেট ইঞ্জিনটা কিন্তু ওপরের দিকে উঠছে, ঠিক আছে, বোঝা গেল। এটাই হচ্ছে এটার ব্যাখ্যা। 2 নম্বর পয়েন্ট কি বলছে? 2 নম্বর পয়েন্ট বলছে যে ওয়াশিং মেশিন যে নীতির ওপর ভিত্তি করে কাজ করে সেটা কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনে দেখো কি হয়, ওয়াশিং মেশিনের ভিতরটা যদি আমরা দেখি, যে ওয়াশিং মেশিনের ভিতরে কি থাকে, একটা এরকম রড থাকে। এই রডটা কি করে, পাই করে ঘোরে, ঠিক আছে। তার ফলে জামা কাপড়টা কিন্তু কাঁচা হয়ে যায় অলরেডি। অর্থাৎ ময়লা জামা সাবান জল সহ ওয়াশিং মেশিনের ভেতরে আমরা যদি ঢুকিয়ে দিই এবং তারপর যদি আমরা সুইচ দিয়ে দিই, কিছুক্ষণ পরে দেখব আমরা জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে গেছে। তো কি হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফিজিক্সটা কী লুকিয়ে আছে? ওয়াশিং মেশিনের যখন আমরা সুইচ দিচ্ছি, ওয়াশিং মেশিনের ভেতরে এই যে দণ্ডটা থাকে এ কী করে, ঘুরতে থাকে, পাই করে হাই স্পিডে ঘুরতে থাকে। যখনই ঘোরে তখন কি হয়, সেখানে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করে, সেন্ট্রিফিউগেশন, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল ফোর্সের কাজটা কি? সেন্ট্রিফিউগাল ফোর্স অর্থাৎ অপকেন্দ্র বল যখন হয় তখন সে কি করে, এই জামা কাপড়ের মধ্যে যত ময়লা বা ধুলো আছে সেগুলোকে কি করে, সে দূরে সরিয়ে দেয়, ঠিক আছে, হয়েছে। এর ফলে কি হয়ে যায়, এই ময়লাগুলো জামা কাপড় থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। সেই জন্য ওয়াশিং মেশিনটা যে নীতির ওপরে কাজ করে সেটা হচ্ছে সেন্ট্রিফিউগেশন। সেন্ট্রিফিউগেশন মানে কি, যে নীতিতে সেন্ট্রিফিউগাল ফোর্সটা অর্থাৎ অপকেন্দ্র বল কাজ করে তাকেই বলে সেন্ট্রিফিউগেশন, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ওয়াশিং মেশিন যে নীতির ওপর ভিত্তি করে কাজ করে তাকে বলা হয় সেন্ট্রিফিউগেশন। এবং এর মধ্যে লজিকটা কি আছে, যে এই যে দণ্ডটা তার ঘূর্ণন, ঠিক আছে, এটাই হচ্ছে লজিক। এই দণ্ডটা ঘুরে যাচ্ছে, ঘুরে যাওয়ার ফলে একটা অপকেন্দ্র বলের তৈরি হচ্ছে। সেই অপকেন্দ্র বলের জন্য কি হচ্ছে, জামা কাপড়ের মধ্যে যে ময়লাগুলো আছে
সেগুলো বাইরে ছিটকে চলে যাচ্ছে, কারণ জামা কাপড়গুলোও কিন্তু এই দণ্ডের সাথে সাথে ঘুরতে থাকছে পাই পাই করে, ফলে জামা কাপড়ের ভেতরে ময়লাগুলো দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে, ফলে জামা কাপড়গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। সিম্পল জিনিস। তারপরে 3 নম্বর পয়েন্টটা কি বলছে, মেসন কণাটি আবিষ্কার কে করেন। কি মেসন কণাটা আগে থেকে তাহলে আমরা জেনে নিই কি। মেসন কণা হচ্ছে একটা সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল, ঠিক আছে। মেসন কণা কি, একটা সাব অ্যাটমিক পার্টিকেল। সাব অ্যাটমিক পার্টিকেল, এটা নিয়েও কিন্তু একটা কোশ্চেন চলে আসে যে মেসন কণা কী টাইপের পার্টিকেল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা সাব অ্যাটমিক পার্টিকেল। এই কণাটি আবিষ্কার কে করেন, পাওয়েল। আনসার। ঠিক আছে, ইউকাওয়া কি করেছিলেন, এই মেসন কণাটিকে প্রথম কিন্তু আইডেন্টিফিকেশন করেছিলেন, কিন্তু এটা ডিসকভার করেন পাওয়েল। অর্থাৎ ইউকাওয়া বলে দিয়েছিল কি মেসন নামক একটা কণার অস্তিত্ব থাকতে পারে। ঠিক আছে, আর পাওয়েল কিন্তু মেসন কণাটিকে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, চলো তাহলে আমরা চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। 4 নম্বর পয়েন্টটা কি বলছে যে প্রাকৃতিক তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেছিলেন, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি। ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিল কিন্তু আনসার হবে বি, বেকেরেল। হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা কী জিনিস, এটা আমরা আগের ভিডিওতে পরিষ্কারভাবে বুঝেছি যে কিছু কিছু পদার্থ আছে যারা নিজে থেকেই কিন্তু কিছু কিছু রশ্মি বিকিরণ করে, অর্থাৎ তাদের ভেতর থেকে কিন্তু বিভিন্ন রশ্মি বেরিয়ে আসে। মূলত 3 ধরনের রশ্মি বেরোয় তাদের ভেতর থেকে। একটাকে বলি আমরা আলফা রশ্মি, একটাকে বলি আমরা বিটা রশ্মি, আর একটাকে বলি আমরা গামা রশ্মি। যে গামা রশ্মির ভেদন ক্ষমতা কিন্তু সবথেকে বেশি হয়ে যায়। ঠিক আছে, এই 3টে রশ্মির মধ্যে আগামী দিনে আমরা এই 3টে রশ্মি সম্পর্কে আরেকটু ডিটেলস পড়ে নেব। অর্থাৎ এই যে ঘটনাটা, এই যে ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ কোনো কিছু কিছু বস্তু আছে যেমন কি ইউরেনিয়াম বা রেডিয়াম। ঠিক আছে, এরা কি করে, এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি এই ধর্মটাকে কিন্তু এরা প্রদর্শন করে। ঠিক আছে, অর্থাৎ এদেরকে রেখে দিলে এদের থেকে স্পন্টানিয়াসলি অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে কিছু কিছু রশ্মি নির্গত হয়। আলফা, বিটা, গামা এই 3 ধরনের রশ্মি নির্গত হয়। এই রশ্মিগুলো নির্গমন কিন্তু চাপ, তাপ, ঠিক আছে, উষ্ণতা এগুলোর কোনো কিছুর দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। ঠিক আছে, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস পদ্ধতি এবং স্বতঃস্ফূর্ত একটা পদ্ধতি। ঠিক আছে, হয়েছে। 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, বলছে নিউটনের গতিসূত্রগুলো যে বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য নয় সেটি কোন বস্তুর ক্ষেত্রে, কোন ধরনের বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। অপশান এ কি বলছে, থেমে আছে এমন কোনো বস্তু। অপশান বি কি বলছে, ধীরে ধীরে চলছে এমন কোনো বস্তু। অপশান সি কি বলছে, অত্যন্ত দ্রুত চলছে কোনো এরকম কোনো বস্তু। আর ডি কি বলছে, যে আলোর বেগের সমান বা প্রায় সমান বেগে চলছে এরকম কোনো বস্তু। ঠিক আছে, এর উত্তরটা কি হবে, যে অপশান ডি, অর্থাৎ আলোর বেগে সমান বা প্রায় সমান গতিবেগে চলছে এরকম কোনো বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটি কিন্তু প্রযোজ্য হয় না। ঠিক আছে, এই যে বাকি যে 3 ধরনের ক্ষেত্র আছে, অর্থাৎ থেমে আছে, ধীরে ধীরে চলছে বা অত্যন্ত দ্রুত চলছে, এই 3টে ধরনের গতির ক্ষেত্রেই কিন্তু নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয়। বাট আলোর বেগের সমান গতিবেগে যদি কোনো বস্তু চলে তা সেক্ষেত্রে নিউটনের গতিসূত্র কিন্তু প্রযোজ্য হয় না। তার কারণ হচ্ছে যে যদি কোনো বস্তু, যদিও প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয় যে কোনো বস্তু আলোর গতিবেগের সমান গতিবেগ নিয়ে বা প্রায় সমান গতিবেগ নিয়ে চলবে, কিন্তু যদি চলা সম্ভব হতো, অর্থাৎ যদি প্র্যাকটিক্যালি এরকম কোনো এক্সাম্পল আমরা পেতাম যে কোনো বস্তুর গতিবেগ আলোর গতিবেগের সমান বা প্রায় সমান হওয়া সম্ভব, তাহলে দেখা যেত কি যে ওই বস্তুটার মাস বা ভর সেটা কিন্তু কি হয়ে যাচ্ছে, সে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে। আমরা কি জেনে এসছি যে কোনো বস্তুর ভর সবসময় কি হয়, ধ্রুবক রাশি। ঠিক আছে, কিন্তু কাদের ক্ষেত্রে ধ্রুবক, যেগুলো পৃথিবীতে আমরা যে সমস্ত বস্তু দেখতে পাই তাদের ক্ষেত্রে ধ্রুবক। কিন্তু যদি কোনো বস্তু আলোর গতিবেগ বা প্রায় সমান গতিবেগে মুভ করতো তার ক্ষেত্রে আর ভর ধ্রুবক রাশি হতো না, তাদের ক্ষেত্রে ভরটা কিন্তু চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে, বোঝা গেল। এই যে থিওরি, একে বলা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, অর্থাৎ আপেক্ষিকতাবাদ। এইটা আপেক্ষিকতাবাদ আবিষ্কার কে করেছিল, আইনস্টাইন। ঠিক আছে, তাহলে
এই থিওরি অফ রিলেটিভিটি ম্যাথামেটিক্যালি প্রুভ করে দেবে যে কোনো বস্তু যদি আলোর গতিবেগের সমান বা প্রায় সমান গতিবেগ নিয়ে চলে তাহলে ওই বস্তুর ভর চেঞ্জ হয়ে যাবে, সে আর ফিক্সড বা ধ্রুবক থাকবে না। ঠিক আছে, আর যখনই ভর চেঞ্জ হয়ে যাবে তখন আর নিউটনের গতিসূত্র সেই বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ নিউটনের গতিসূত্রে সমস্ত বস্তুর ভরকে কি হয়, ধ্রুবক ধরা হয়। ঠিক আছে, তাহলে আনসারটা ক্লিয়ার হলো যে আনসারটা হবে আলোর বেগের সমান বা প্রায় সমান বেগে চলছে এরকম কোনো বস্তুর ক্ষেত্রে নিউটনের গতিসূত্রটা প্রযোজ্য হবে না। ঠিক আছে, চলে যাচ্ছি আমরা 6 নম্বর প্রশ্নে। কি বলছে, যখন কোনো বস্তুকে ঘর্ষণের দ্বারা চার্জ করা হয় তখন ওই বস্তুর ওজন কি হয়? অপশান এ বলছে একই থাকে, অপশান বি বলছে সামান্য বেড়ে যায়, অপশান সি বলছে সামান্য কমে যায়, অপশান ডি বলছে কি বাড়তেও পারে কমতেও পারে। ঠিক আছে, কোন অপশানটা তাহলে আমাদের এক্ষেত্রে ঠিক হবে? আগে দেখে নিই যে ঘর্ষণের দ্বারা যখন চার্জ করা হয় তখন কি হয়। খুব সিম্পল উদাহরণ দেখো, যখন কোনো বস্তু ঘর্ষণের দ্বারা চার্জ হয়ে যাচ্ছে, এটা যদি আমরা প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা যদি দেখি, শীতকালে যদি আমরা চিরুনি দিয়ে আমরা যদি আমাদের চুলটাকে আঁচড়াই, তারপরে যদি চিরুনিটাকে কিছু কাগজ টুকরের কাছে আমরা নিয়ে গিয়ে ধরি, দেখব যে ওই চিরুনিটা এই কাগজ টুকরোগুলোকে আকর্ষণ করছে, অর্থাৎ এই কাগজের টুকরোগুলো কি হচ্ছে, এই চিরুনির গায়ে আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? এই চিরুনির মধ্যে কি হয়েছে, তড়িৎ সঞ্চারিত হয়েছে। ঠিক আছে, চার্জ হয়েছে, সেই চার্জের প্রভাবে এই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। গেল, অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘর্ষণের দ্বারা কোনো বস্তুকে কিন্তু চার্জ করা যায়। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে চার্জ করলে কি ঘটনা ঘটে। চার্জ যখন করা হয়, চার্জ করা মানে কি, একটা বস্তু আর আরেকটা বস্তু তাদের যদি আমরা ঘর্ষণ করি, ঠিক আছে, যদি এরকম করে এই বস্তুটাকে এর সাথে ঘর্ষণ করি তাহলে কি ঘটনা ঘটবে, যে বস্তুটার মধ্যে ইলেকট্রন বেশি আছে, ঠিক আছে, সেই বস্তুটা কি করবে, সেই বস্তুটা থেকে ইলেকট্রনগুলো যে বস্তুটার মধ্যে ইলেকট্রন কম আছে তার মধ্যে মুভ করে যাবে। ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন যদি এই বস্তুতে বেশি থাকে এ বস্তুতে, তাহলে আর বি বস্তুতে যদি ইলেকট্রন কম থাকে তাহলে যখন এদেরকে ঘষবো এ বস্তু থেকে ইলেকট্রনগুলো সব বি বস্তুতে চলে যাবে। ঠিক আছে, হয়েছে, অর্থাৎ এ বস্তুর ভরটা একটু কমে গেল, বি বস্তুর ভরটা একটু বেড়ে গেল। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা কি হবে, যে যখন কোনো বস্তুকে ঘর্ষণের দ্বারা চার্জ করা হবে কি তখন তার ওজন কি হবে, বাড়তেও পারে বা কমতেও পারে। ঠিক আছে, হয়েছে, বোঝা গেল। চলে যাচ্ছি তাহলে আমরা নেক্সট প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা কি বলছে, মরীচিকার কারণ কি? অপশান এ ইন্টারফিয়ারেন্স অফ লাইট, অপশান বি ডিফ্র্যাকশন অফ লাইট, অপশান সি পোলারাইজেশন অফ লাইট, অপশান ডি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন অফ লাইট। ঠিক আছে, মরীচিকা কী জিনিস, মরুভূমিতে মাঝে মাঝে যারা পথিক যখন মরুভূমিতে যায় তখন কি পথিকের মনে হতে পারে যে দূরের কোথাও জল আছে, কারণ সে যদি দূরে দেখতে পাবে যে এখানকার কি বালিগুলো কি নড়ছে, তার ক্ষেত্রে মনে হবে যে এখানে নিশ্চয়ই কোনো জল আছে যেখানে ঢেউ খেলছে, কিন্তু সে যখন এর কাছে এগিয়ে যায় দেখতে পায় যে এটা যেমন বালির মধ্যে দিয়ে সে হেঁটে এসছে এটা সেরকমই বালি। ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় মরীচিকা, অর্থাৎ সে দেখছে এক, ভাবছে এক, কিন্তু যেই কাছে যাচ্ছে সেটা কি হচ্ছে, অন্যরকম হয়ে যাচ্ছে। ভাবছে জল, কিন্তু গিয়ে দেখছে না জল নয়, যেভাবে বালির মধ্যে দিয়ে সে হেঁটে এসছে সেই ধরনেরই এটা বালি। ঠিক আছে, এটাকেই বলা হয় মরীচিকা। এই মরীচিকার কারণ হচ্ছে কি, আলোর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এইটাই হচ্ছে কিন্তু মরীচিকার একমাত্র কারণ। ঠিক আছে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হচ্ছে কোনো আলোর একটা বিশেষ ধরনের প্রতিফলন যেখানে কোনো আলোকরশ্মি প্রতিফলক দ্বারা শোষিত হয় না, পুরোটাই সে রিটার্ন পাঠিয়ে দেয়, রিফ্লেক্ট করে দেয়, প্রতিফলিত করে দেয়। ঠিক আছে, হয়েছে। চলে যাচ্ছি আমরা 8 নম্বর প্রশ্নে। 8 নম্বর প্রশ্নে কি বলছে, সিটি স্ক্যান করা হয় যার দ্বারা। অপশান এ ইনফ্রারেড, অপশান বি হচ্ছে আলট্রাসনিক ওয়েভ, অপশান সি হচ্ছে ভিজিবল লাইট, আর অপশান ডি হচ্ছে এক্স রে। ঠিক আছে, সিটি স্ক্যান যেটা করা হয় সেটা হচ্ছে কার দ্বারা, অপশান ডি এক্স রের দ্বারা হচ্ছে আমাদের সিটি স্ক্যান করা হয়। ঠিক আছে,
চলে যাচ্ছি আমরা 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্নে কি বলছে, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন? ঠিক আছে, আমরা খুব কমন এক্সাম্পল এটা কোথায় দেখতে পাবো, যখন আমরা ট্রেনে করে যাই আমরা দেখব যে লাল আলো জ্বলছে, সবুজ আলো জ্বলছে, ইয়েলো আলো জ্বলছে। সবুজ আলো মানে কি গ্রিন সিগন্যাল দেওয়া আছে, অর্থাৎ ট্রেন সেখান দিয়ে হাই স্পিডে দ্রুত গতিতে বেরিয়ে যেতে পারবে। আর রেড আলো মানে কি ট্রেন সেখানে থেমে যাবে, অর্থাৎ কি সামনে ডেঞ্জার আছে। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি আমরা ডেঞ্জার সাইন হিসেবে বা বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হচ্ছে। কেন লাল আলো ব্যবহার করা হয়, এটাই হচ্ছে প্রশ্ন। ভালো করে দেখো, এর আগে আমরা ভিডিওতে দেখেছি যে সূর্যের যে আলো বা সাদা রঙের যে আলো তার মধ্যে 7টা রং থাকে, তাই তো, বেনি, আসহ, কলা, যাকে আমরা রামধনু বলে থাকি। সেই একদিকে থাকে কি লাল আর একদিকে থাকে কি বেগুনি। ঠিক আছে, এখন লাল আলোর কি হয়, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ যে ওয়েভলেন্থ যাকে আমরা বলি, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাকি সমস্ত কালারের আলোর থেকে বেশি হয়। ঠিক আছে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি সেই আলোর কি বিক্ষেপণ তত কম। ঠিক আছে, অর্থাৎ আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বিক্ষেপণের সাথে কি ব্যস্তানুপাতে থাকে, এটা বাড়লে এটা কমবে, এটা কমলে এটা বাড়বে। ঠিক আছে, হয়েছে। তাহলে কি লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার বিক্ষেপণ সব থেকে কম। বিক্ষেপণ মানে কি সে কম বাঁকে। ঠিক আছে, ফলে দূর থেকেও লাল আলোটাকে কিন্তু দেখতে পাওয়া যায়, যেটা অন্যান্য আলোর ক্ষেত্রে সম্ভব নয়। কারণ অন্যান্য রঙের আলোর কি তরঙ্গ দৈর্ঘ্য কম, ফলে তরঙ্গ দৈর্ঘ্য যেই কমবে সে কি বিক্ষেপণটা বেশি, মানে কি সে বেঁকে যায়। ঠিক আছে, অন্যান্য আলোগুলো বেঁকে যাবে আর দেখতে পাবো না। একমাত্র লাল আলো কি না বেঁকে সে স্ট্রেট লাইন বরাবর চলবে, অর্থাৎ তা বিক্ষেপণ হয় না। সেই কারণেই বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয়, কারণ দূর থেকে লাল আলোটা দেখা যায় এবং তখন ড্রাইভার সচেতন হয়ে যেতে পারে। ঠিক আছে, হয়েছে। চলে যাচ্ছি আমরা নেক্সট প্রশ্নে। চলে আসছি আমরা 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্নটা কি বলছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসেবে ভারী জল ব্যবহার করা হয়। এটাও একটা কোশ্চেন আসে যে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। ঠিক আছে, প্রশ্নটা এখানে কি বলছে যে মডারেটরের কাজ কি। ঠিক আছে, অপশান কী কী দেওয়া আছে। 1 নম্বর অপশান দেওয়া আছে রিঅ্যাক্টরকে শক্তি বাহির করে তাকে কন্ট্রোল করা। দ্বিতীয় অপশান কি দেওয়া আছে, যে নিউট্রনকে শোষণ করে নেওয়া এবং চেন রিঅ্যাকশানকে বন্ধ করে দেওয়া। তৃতীয় অপশান কি আছে, রিঅ্যাক্টরকে ঠান্ডা করা। আর ফোর্থ অপশান কি আছে, নিউট্রনকে ধীর গতির করে দেওয়া। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, এরকম টাইপেরই একটা কোয়েশ্চেন ছিল যে মডারেটরের ফাংশানটা তাহলে কি। মডারেটরের ফাংশানটা হচ্ছে, কোথায় মডারেটর ইউজ করা হয়, নিউক্লিয়ার ফিশানে। নিউক্লিয়ার ফিশন মানে কি, নিউক্লিয়ার ফিশন হচ্ছে আমরা যখন কোনো একটা নিউট্রন দিয়ে একটা পরমাণুকে আমরা আঘাত করি, একটা নিউট্রন দিয়ে যখন আমরা একটা পরমাণুকে আঘাত করি, পরমাণুর কোথায় আঘাত করি, আমরা নিউক্লিয়াসে আঘাত করি। পরমাণুর নিউক্লিয়াসটা কোথায় থাকে, পরমাণুর সেন্টারে থাকে। সেই নিউক্লিয়াসে আঘাত করলে কি হয়, এই পরমাণুটা ভেঙে দুটো পরমাণুতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, একে যদি আবার আমি নিউট্রন দিয়ে এই দুটোকে আঘাত করতে থাকি, ঠিক আছে, তাহলে কি হবে, এখান থেকে আবার দুটো তৈরি হবে, এখান থেকে আবার দুটো তৈরি হবে, সিমিলারলি এখান থেকে আবার দুটো তৈরি হবে, এখান থেকে আবার দুটো তৈরি হবে। এইভাবে একটা হিউজ সংখ্যক একটা নিউট্রন এখান থেকে বেরোতে থাকে এবং ফলে কি হয়, এই চেন রিয়াকশানটা, এটা একটা চেন রিয়াকশান হয়ে যায়। অর্থাৎ একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে 16টা, এরকম স্কোয়ার হিসেবে বাড়তে থাকে। ফলে হিউজ একটা এনার্জি এখানে রিলিজ হয়। ঠিক আছে, এই চেন রিয়াকশানটা যদি আমরা কন্ট্রোল করতে না পারি, অর্থাৎ যদি আমরা এই চেন রিয়াকশানটা আনকন্ট্রোলড হয়ে যায়, তাহলে এতটা হিউজ এনার্জি তৈরি হয়ে যায় যে যেটা কিন্তু ভয়াবহতার দিকে চলে যায়। ঠিক আছে, যেমন আমরা পারমাণবিক বোমা, সেখানে কি হয়, এই আনকন্ট্রোল চেন রিয়াকশানকে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেখানে হিউজ পরিমাণ একটা এনার্জি ক্রিয়েট হয়ে যায়। তো আমাদের মডারেটরের মেইন কাজ হচ্ছে কি, এই যে নিউট্রনটা আঘাত করছে এবং আঘাত করার পরে যে নিউক্লিয়াসগুলো উৎপন্ন হচ্ছে, নতুন পরমাণু নিউক্লিয়াস, এবং করেসপন্ডিং যে নিউট্রনগুলো উৎপন্ন হচ্ছে, তারাও যাতে না আবার পরবর্তী
নিউক্লিয়াসকে ভেঙে নতুন নিউক্লিয়াসের জন্ম দেয়, সেই জন্য কি করতে হয়, এই নিউট্রন অর্থাৎ আঘাতকারী নিউট্রন এবং তৎসহ উৎপন্ন যে নিউট্রনগুলো হচ্ছে তারাও তাদের গতিশীলতাটাকে কি করা হয়, হ্রাস করে দেওয়া হয়, কন্ট্রোল করা হয়, যাতে তারা এই ধরনের একটা হিউজ চেন রিয়াকশান ঘটাতে সক্ষম না হয় এবং একটা হিউজ এনার্জি যাতে তৈরি না হয়। ঠিক আছে, তাহলে মডারেটরের মেন কাজ হচ্ছে কি, এই যে নিউট্রনটা উৎপন্ন হয় বা যে নিউট্রনটা দিয়ে আঘাত করা হয়, ঠিক আছে, সেই নিউট্রনের গতিটাকে স্লো করে দেওয়া, ধীর গতির করে দেওয়া। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মডারেটরের কাজ কি হচ্ছে, যে নিউট্রনের গতিকে ধীর করে দেওয়া। কেন ধীর করে দেওয়া হয়, যে চেন রিয়াকশানটাকে কন্ট্রোল করে দেওয়ার জন্য। ঠিক আছে, কারণ আনকন্ট্রোল চেন রিয়াকশান একটা হিউজ এনার্জি সৃষ্টি করে, যেটা প্রচণ্ড ভয়াবহ হতে পারে। ঠিক আছে, এখান থেকে আর কি শিখলাম, মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ভারী জল ব্যবহার করা হয় মডারেটর হিসেবে। ঠিক আছে, কোথায় ইউজ করা হয়, এই যে গোটা প্রক্রিয়াটা কোথায় ইউজ করা হয়, যেখানে ইউজ করা হয় সেটাকে বলছি আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা হচ্ছে একটা যন্ত্র। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 11 নম্বর কোশ্চেনটা ক্লিয়ার। নেক্সট প্রশ্নে আসছে আমরা। নেক্সট প্রশ্ন কি বলছে, যে কোনো পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। 1 নম্বর কি বলছে, পরিবাহীর দৈর্ঘ্যের ওপর। 2 নম্বর কি বলছে, যে পরিবাহী কতটা মোটা তার ওপরে। 3 নম্বর কি বলছে, যে পরিবাহীর উষ্ণতার ওপরে। আর 4 নম্বরটা কি বলছে, যে ওপরের সবগুলির ওপরে। দেখো, কোনো পরিবাহীর রোধ, কোনো পরিবাহী বস্তুর রোধ সাধারণত নির্ভর করে কি, তার দৈর্ঘ্যের সাথে নির্ভর করে, দৈর্ঘ্যের ওপরে নির্ভর করে এবং দৈর্ঘ্যের সাথে সেটা সমানুপাতিক। মানে কি, দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীর রোধ তত বেড়ে যাবে। অর্থাৎ একটা 1 সেন্টিমিটার তারের যা রোধ হবে, একটা 2 সেন্টিমিটার তারের রোধ তার থেকে বেশি হবে, তার ডবল হয়ে যাবে। ঠিক আছে, আর কিসের ওপর নির্ভর করে, প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আর প্রপোর্শনাল টু এল, লেন্থ অফ দ্য ওয়্যার, আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। এ মানে হচ্ছে কি, কতটা মোটা বা সরু, অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন তাকে বলি আমরা, এরিয়া অফ ক্রস সেকশন। ঠিক আছে, অর্থাৎ কি, একটা মোটা পরিবাহীর রোধ আর একটা সরু পরিবাহীর রোধ, কার রোধ বেশি হবে? মোটা মানে কি, এর এরিয়া অফ ক্রস সেকশনটা অনেক বেশি, আর সরু মানে কি, এরিয়া অফ ক্রস সেকশন অনেক কম। তাহলে যার এরিয়া অফ ক্রস সেকশন কম তার রোধ তত বেশি, আর যার এরিয়া অফ ক্রস সেকশন বেশি বা মোটা তার রোধ কম। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, যে পরিবাহীর রোধ দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য যত বাড়বে পরিবাহীর রোধ তত বেড়ে যাবে, দৈর্ঘ্য যত কমবে পরিবাহীর রোধ তত কমে যাবে। আর কি, এরিয়া অফ ক্রস সেকশন বা তারটা কতটা সরু বা মোটা তার উপরও নির্ভর করছে। তার এরিয়া অফ ক্রস সেকশন যত বেশি হবে তার রোধ তত কম হবে, আর এরিয়া অফ ক্রস সেকশন যত কম হবে তার রোধ তত বেশি হবে। ঠিক আছে, এই দুটোকে যদি আমরা কম্বাইন করে দিই তাহলে আমরা কি দেখব, আর প্রপোর্শনাল টু L/A। ঠিক আছে, অর্থাৎ রোধটা কার উপর নির্ভর করছে, পরিবাহী দৈর্ঘ্যের উপরেও নির্ভর করছে, আর পরিবাহী এরিয়া অফ ক্রস সেকশনের উপর নির্ভর করছে। এরিয়া অফ ক্রস সেকশন মানে তারটা কতটা মোটা এবং তারটা কতটা সরু। ঠিক আছে, এবার দেখো টেম্পারেচারের ওপর কীভাবে নির্ভর করছে। টেম্পারেচার যত আমরা বাড়াবো, কোনো পরিবাহীর, কোনো মেটালের কি হয়, দৈর্ঘ্যটা তত বেড়ে যায়। ঠিক আছে, হয়েছে? এটা আমরা যখন আমরা হিট করবো তখন দেখতে পাবো, কোনো পরিবাহীর যদি লেন্থ এটা থাকে, তাকে যদি আমরা হিট করি তার লেন্থটা সামান্যতম হলে বেড়ে যায়। তাহলে কি দেখছি, পরিবাহীর যত বেশি হিট করছি তার লেন্থ বাড়ছে, লেন্থ বাড়লে কি হচ্ছে, তার দৈর্ঘ্য বাড়ছে, দৈর্ঘ্য বাড়লে কি হচ্ছে, তার রেজিস্ট্যান্স বা রোধটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, হয়েছে? তাহলে পরিবাহীর রোধ ডিপেন্ড করছে কিন্তু পরিবাহীর দৈর্ঘ্যের ওপর, পরিবাহী কতটা সরু বা মোটা তার ওপরে, আর টেম্পারেচারের ওপরে। কারণ টেম্পারেচার যত বাড়বো পরিবাহীর দৈর্ঘ্য তত বেড়ে যাবে, আর পরিবাহীর দৈর্ঘ্য যত বেড়ে যাবে তার রোধ তত বেড়ে যাবে। তাহলে এখানে কোশ্চেনের আনসারটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্যের ওপরও নির্ভর করছে, পরিবাহী কতটা মোটা তার ওপরও নির্ভর করছে, আর পরিবাহীর উষ্ণতার ওপরেও নির্ভর করছে পরিবাহীর রোধটা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলছে, যে ট্রানজিস্টর ব্যবহার করা হয়, কিসে ব্যবহার করা হয় ট্রানজিস্টর? 1 নম্বর অপশান কি বলছে, এসিকে ডিসিতে রূপান্তরিত করতে। 2 নম্বর অপশান কি বলছে, ডিসিকে এসিতে রূপান্তরিত করতে। 3 নম্বর অপশান কি বলছে, ডিসি ভোল্টেজ বৃদ্ধি করতে। আর 4 নম্বর অপশান কি বলছে, এসি ভোল্টেজ বৃদ্ধি বা হ্রাস করতে। এখানে সঠিক উত্তরটা হবে এসি ভোল্টেজ বৃদ্ধি বা হ্রাস করতে। ঠিক আছে, যখন এসি ভোল্টেজকে বৃদ্ধি করার দরকার হয় আমাদের, তখন আমরা স্টেপ আপ ট্রানজিস্টর ব্যবহার করি, স্টেপ আপ
আর যদি হ্রাস করার দরকার হয় তখন আমরা স্টেপ ডাউন ট্রানজিস্টর ব্যবহার করি আমরা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট প্রশ্ন কি বলছে, 10 কেজি ওজন বিশিষ্ট একটা লোহার বলকে যদি আমি মহাকাশে নিয়ে চলে যাই তাহলে তার ওজন কত হবে? 10 কেজির কম হবে, 2 নম্বর অপশান কি বলছে 10 কেজির বেশি হবে, 3 নম্বর অপশান কি বলছে 10 কেজির সমান হবে, আর 4 নম্বর অপশান কি বলছে 0 হবে। কোন উত্তরটা তাহলে সঠিক? দেখো, এটা মুখস্থ করার কিছুই নেই। কোনো বস্তুর ওজন, ওজন মানে কি, কোনো বস্তুর ওজন W = বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কার আছে? পৃথিবীতে কোনো বস্তু কেন ভারী মনে হয়? কারণ পৃথিবীর একটা অভিকর্ষজ ত্বরণ আছে। ঠিক আছে, মহাকাশে যদি আমরা কোনো বস্তুকে নিয়ে যাই তাহলে ওই বস্তুটার অভিকর্ষজ ত্বরণটা কি হয়? 0 হয়ে যায়, কারণ সেখানে ওই বস্তুটাকে আকর্ষণ করার মতো কেউ থাকে না। ঠিক আছে, হয়েছে? মনে করো এটা পৃথিবী। পৃথিবী কি করে? একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কোনো বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই দূরত্বের বাইরে চলে গেলে পৃথিবীর আকর্ষণ বলে সে বাইরে চলে যায়। সিমিলারলি এদিকে ধরো কোনো একটা গ্রহ আছে, ঠিক আছে, তাহলে এও কি করবে? একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত তার দিকে কোনো বস্তুকে আকর্ষণ করবে। এই ডিস্টেন্সের বাইরে চলে গেলে বস্তুটাকে আকর্ষণ করার মতো কেউ থাকবে না। ঠিক আছে, তাহলে মহাকাশ মানে কি এই দুটোর মিডিলে পড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কোনো বস্তু যখন এরকম জায়গায় থাকবে, অর্থাৎ আকর্ষণ বলের বাইরে থাকবে কোনো গ্রহের, তখন কি হয়? এই বস্তুটাকে টানার মতো কেউ থাকবে না। যখনই টানার মতো, অর্থাৎ কেন্দ্রের দিকে যখন কেউ টানবে না, তখন তার কি 0 হবে? তার অভিকর্ষজ ত্বরণ 0 হবে। ফলে ভরটা তার 0 না হলেও তার ওজনটা কি হয়ে যাবে? W = ভরের ওজন যাই হোক না কেন, ভরটা যদি 10 কেজি হয় হোক 10 কেজি, আর কিন্তু যেহেতু 0 হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ যেহেতু 0 হয়ে যায়। অভিকর্ষজ ত্বরণ কেন 0 হয়ে যায়? কারণ বস্তুর ওপর আকর্ষণ বল যখন 0 হয়ে যায় তখন কী হবে? 10 × 0, 0ই হয়ে যাবে, অর্থাৎ বস্তুটা কী হয়ে যাবে? ওয়েটলেস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আর কি জানা যাচ্ছে? যে কোনো বস্তুর ওজন থাকে, কেন থাকে? G থাকে বলে। বস্তুর M তো সবসময়তেই থাকে, সেটা কোনো দিনও 0 হয় না। G থাকে বলে তার ওজন থাকছে। G কেন থাকে? যখন কোনো বস্তুকে পৃথিবী বা অন্য কোনো গ্রহ আকর্ষণ করে তখনই তার G থাকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে মহাকাশে নিয়ে গেলে কোনো বস্তুর ওজন 0 হয়ে যাবে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। নিচের কোনটি সবথেকে ভালো তড়িৎ পরিবাহী? অর্থাৎ কোন বস্তুটার মধ্য দিয়ে তড়িৎ, ইলেকট্রিসিটি সবথেকে ভালো প্রবাহিত হয়? ঠিক আছে, আনসার হবে সিলভার। সিলভার হচ্ছে সবথেকে ভালো তড়িৎ পরিবাহী। ঠিক আছে, হয়েছে। নেক্সট প্রশ্ন, বাড়িতে যে ইলেকট্রিক ওয়্যারিং করা হয়, আমরা জানি সবাই আমাদের বাড়িতে যে আছে, যে প্রত্যেকটা ঘরে মেন সুইচ থেকে কি হয়? ওয়্যারিং করা থাকে। সেটা সাধারণত কি হয়? অপশানগুলো কি বলছে? শ্রেণী সমবায় থাকে, সমান্তরাল সমবায় থাকে, উভয়েরই মিশ্রণ থাকে, না ঘরের ভেতরে শ্রেণী সমবায় থাকে এবং অন্যান্য জায়গায় সমান্তরাল সমবায় থাকে। শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়টা কী জিনিস আগে বুঝে নাও, তারপরে বুঝে নেবে যে বাড়িতে ইলেকট্রিক ওয়্যারিংটা কীভাবে থাকে। শ্রেণী সমবায় মানে কি? কাদের সমবায় হয়? সমবায় মানে কি? অনেকগুলো। কাদের সমবায় হয় এখানে ওয়্যারিংয়ে? মানে তারের সমবায় হয়। তার মানে কি? তার মানে হচ্ছে একটা লেন্থ, একটা মেটালের একটা লেন্থ। মেটালের লেন্থ, আগের কোশ্চেনে আমরা কি পড়েছি? মেটালের লেন্থ যখন থাকে তখন তার কি থাকে? রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে, যখন এই রেজিস্ট্যান্সগুলো পরপর আমরা যুক্ত করি তখন কি হয়? তাকে আমরা বলি শ্রেণী সমবায়। এটা ধরো R1 রোধ 1, এটা ধরো রোধ 2, এটা ধরো রোধ 3। ঠিক আছে, এদেরকে যখন আমরা পরপর যুক্ত করে দিই, অর্থাৎ একটার এন্ডের সাথে আরেকটার স্টার্টিং পয়েন্টে যদি যুক্ত করে দিই, ঠিক আছে, তাহলে সেটা কি হয়ে যায়? শ্রেণী সমবায় হয়ে যায়। শ্রেণী সমবায়ের মধ্যে দিয়ে কী হয়? এই রোধটার মধ্যে দিয়ে যদি I পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, সব রোধের মধ্য দিয়েই I পরিমাণ কারেন্ট আমাদের প্রবাহিত হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ধর্ম। অর্থাৎ শ্রেণী সমবায় আমরা যতগুলো রোধকেই যুক্ত করি না কেন, যতগুলো রেজিস্ট্যান্সকেই আমরা যুক্ত করি না কেন, বা যতগুলো আমরা তারকে যুক্ত করি না কেন, একটা তারের মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট যায় সবকটা তারের মধ্য দিয়েই কি হয়? একই পরিমাণ কারেন্ট যায়। আর সমান্তরাল সমবায়টা কি? সমান্তরাল সমবায়টা হচ্ছে যে এই কারেন্টটা ধরো এখান দিয়ে পাস করছে, আমরা কি করি? কারেন্টটাকে ডিস্ট্রিবিউট করে দিই। ঠিক আছে, অর্থাৎ এই যে কারেন্টটা এ কি গেল? এখান দিয়ে পাস হচ্ছে, পাস হয়ে কী হচ্ছে? এখানে কিছুটা অংশ চলে যাচ্ছে I1, এখান দিয়ে কিছু চলে যাচ্ছে I2, আর এখান দিয়ে কিছু চলে যাচ্ছে I3।
এইটা আবার এখান দিয়ে কি হচ্ছে, I1 কারেন্ট যাচ্ছে, এখান দিয়ে I2 যাচ্ছে, এখান দিয়ে I3 যাচ্ছে, এরা গিয়ে আবার এই পয়েন্টে গিয়ে আবার যোগ হয়ে যাচ্ছে, যোগ হয়ে তারা কি করছে, আবার I পরিমাণ কারেন্ট হয়েই বেরিয়ে যাচ্ছে, যেখানে I সমান কি I1 প্লাস I2 প্লাস I3। এখন প্রশ্ন হচ্ছে এইটার কি সুবিধা? মনে করো টোটাল যে কারেন্টটা আছে, আমাকে এখানে কোনো এমন যন্ত্র লাগানো আছে যেটার মধ্যে দিয়ে কারেন্ট খুব কম যাওয়া দরকার, ঠিক আছে? তাহলে আমি কি করব, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বাড়িয়ে দেবো। রেজিস্ট্যান্স মানে কি, রোধ যে বাধা দেয়। তাহলে এই যন্ত্রের রেজিস্ট্যান্সটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এর মধ্যে দিয়ে খুব কম কারেন্ট যাবে, ঠিক আছে? আবার মনে করো এখানে একটা যন্ত্র লাগানো আছে যার মধ্যে দিয়ে বেশি কারেন্ট পাস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করি, যে এই পরিমাণ এর রোধটা কি আমরা কি কম করে দেবো, মানে বাধা দেওয়ার কম বাধা দেবে এর মধ্যে দিয়ে বেশি কারেন্ট প্রবাহিত হবে। তাহলে এইভাবে আমরা দেখছি যে সমান্তরাল সমবায়ে যদি আমরা রোধগুলোকে যুক্ত করি, যদি আমরা তারগুলোকে সমান্তরাল সমবায়ে লাগাই, তাহলে কী হবে, আমরা বিভিন্ন জায়গায় ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে বিভিন্ন জায়গায় আমরা কি করব, বিভিন্ন টাইপের যন্ত্র আমরা ব্যবহার করতে পারবো, ইলেকট্রিক যন্ত্র, ঠিক আছে? কোনো যন্ত্রের কারেন্ট বেশি দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা কম রেজিস্ট্যান্স দিয়ে তাকে লাগাবো। কোনো যন্ত্রের আমরা কি কারেন্ট খুব কম দরকার, তাকে তাহলে কি করব, রেজিস্ট্যান্স বেশি দেবো। কোনো যন্ত্রের কারেন্ট খুব বেশি দরকার, তাকে আমরা রেজিস্ট্যান্স কম দেবো। অর্থাৎ সমান্তরাল সমবায় যুক্ত থাকে বলেই ঘরের মধ্যে আমরা বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট আমরা লাগাতে পারি, ঠিক আছে? আমরা যেমন টিভিও লাগাতে পারি, আমরা যেমন খুব কম ওয়াটের বাল্বও লাগাতে পারি, আবার আমরা সেখানে কি ফ্রিজও লাগাতে পারি, আয়রনও লাগাতে পারি, ইলেকট্রিক হিটারও লাগাতে পারি, ঠিক আছে? হয়েছে? তাহলে ঘরের মধ্যে কি হয়, বাড়ির মধ্যে সব সময় সেটা কিসে যুক্ত থাকে, ওয়ারিংটা সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি হবে, যার কারেন্ট কম দরকার হয়, এখানে যদি একটা যন্ত্র লাগিয়ে দিই যার কারেন্ট আমাদের কম দরকার, কিন্তু শ্রেণী সমবায়ে কী হবে, এর মধ্যে দিয়েও গোটা কারেন্টটাই প্রবাহিত হয়ে যাবে, ফলে যন্ত্রটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে ঘরের মধ্যে আমরা যে ইলেকট্রিক ওয়ারিং করি সেটা কিসে করা হয়, সমান্তরাল সমবায়ে করা হয়, টু শেপ দ্য ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন কি বলছে, সোনারে যা ব্যবহার করা হয়। সোনার কি, সোনার হচ্ছে একটা যন্ত্র যেটা আমরা আগে পড়েছি। এর ফুল ফর্ম কি, সোনারের ফুল ফর্ম হচ্ছে সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। এই সোনার যন্ত্রে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক সাউন্ড, ঠিক আছে? আল্ট্রাসনিক তরঙ্গ আমরা ব্যবহার করি। আল্ট্রাসনিক তরঙ্গ কাকে বলবো, এটাও আমরা আল্ট্রাসনিক, ইনফ্রাসনিক সমস্ত প্রিভিয়াস ভিডিওতে আমরা আলোচনা করে দিয়েছি, একটু দেখে নিও, তার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করা হয় যার ফ্রিকোয়েন্সি হচ্ছে গ্রেটার দ্যান 20,000 হার্জ, ঠিক আছে? তাকে বলি আমরা আল্ট্রাসনিক তরঙ্গ, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সোনারে ব্যবহার করা হয় আল্ট্রাসনিক তরঙ্গ। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্নটা কি বলছে, ইলেকট্রিক হিটারে যে কয়েল ব্যবহার করা হয় সেটি কিসের তৈরি? 1 নম্বর অপশান দেওয়া আছে নাইক্রোম, 2 নম্বর দেওয়া আছে টাংস্টেন, 3 নম্বর কপার, 4 নম্বর হচ্ছে লোহা। ইলেকট্রিক হিটারে সবসময় কিন্তু ব্যবহার করা হয় নাইক্রোম তার। নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়, ইলেকট্রিক হিটারের টেম্পারেচার প্রচুর হয়ে যায়, প্রচুর হাই টেম্পারেচার থাকে। এই ধরনের কপার, লোহা, এই ধরনের তার ব্যবহার করলে কী হবে, সেগুলো গলে যাবে, ঠিক আছে? ওই টেম্পারেচারে এই তারগুলো গলে যাবে। আর নাইক্রোম তারের টেম্পারেচারে কিন্তু গলবে না, কারণ নাইক্রোমের গলনাঙ্ক প্রচুর হাই, ঠিক আছে? সেই জন্য ইলেকট্রিক হিটারে আমরা নাইক্রোম তার ব্যবহার করি। হয়েছে? 19 নম্বর প্রশ্নটা কি বলছে, ডায়নামো নিচের কোনটির পরিবর্তন বা রূপান্তর করে? 1 নম্বর অপশান কি বলছে, হাই ভোল্টেজকে লো ভোল্টেজে। 2 নম্বর অপশান কি বলছে, লো ভোল্টেজকে হাই ভোল্টেজে। 3 নম্বর অপশানটা কি বলছে, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে। আর 4 নম্বর অপশান কি বলছে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ডায়নামো, ঠিক আছে? ডায়নামোর কাজ হচ্ছে কি, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা। অর্থাৎ ডায়নামো যখন ছোটোবেলায় সাইকেল যারা আমরা চালাতাম তারা দেখতাম যে কি, সাইকেলের পিছনের চাকায় একটা ওই ছোটো লাগানো আছে, ছোট চাকা লাগানো আছে, যেটা সাইকেল যখন ঘুরতো সেই চাকাটা ঘুরতো এবং সাইকেলের সামনে একটা যে লাইট লাগানো থাকতো সেটা জ্বলতো, ঠিক আছে? এটা হচ্ছে ডায়নামো ছিল। এখন ডায়নামো ব্যবহার করা হয় সাধারণত বিভিন্ন ওই তাপবিদ্যুৎ কেন্দ্রেও ডায়নামো ব্যবহার করা হয়, যেটা হচ্ছে কি করে, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে দেয়। অর্থাৎ ইলেকট্রিসিটি জেনারেট করবে কোথা থেকে, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক এনার্জিতে রূপান্তরিত করে দেয়, ঠিক আছে? হয়েছে? পরবর্তী প্রশ্নটা কি বলছে, যে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট এটি কে আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, আগে পড়ে নিই আমরা ফটো ইলেকট্রিক এফেক্টটা কী জিনিস।
ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে যে কোনো মেটালের ওপর, সব মেটালের ওপর নয়, বিশেষ কিছু কিছু মেটাল আছে, ঠিক আছে, কোনো মেটালের ওপর যদি আলোকরশ্মি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যদি কোনো মেটালের ওপরে ইলেকট্রিক ওয়েভ, সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এলে হবে না, বিশেষ কিছু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যাকে আমরা বলি, সেটা যদি কোনো বস্তুর ওপরে, বস্তু মিন্স ধাতব বস্তুর ওপরে পড়ে, ধাতব বস্তুর পৃষ্ঠ থেকে কি হয়, ইলেকট্রন বেরিয়ে আসে। ঠিক আছে, হয়েছে, বোঝা গেছে। ইলেকট্রন বেরিয়ে আসে মানেই কি, ইলেকট্রন বেরিয়ে আসছে মানেই কি, যে কারেন্ট ফ্লো করছে সেখানে। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হয় কি, যে ফটোইলেকট্রিক এফেক্ট। অর্থাৎ কোনো ধাতব পৃষ্ঠের ওপরে যখন কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে পড়ে, সেই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হয়, ইলেকট্রন নির্গত হয় ফলে কি হয়, ইলেকট্রন নির্গত হওয়ার ফলে সেখানে একটা কারেন্ট ফ্লো করে। ঠিক আছে, বা ইলেকট্রিসিটি জেনারেট হয়। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলি আমরা আলোকতড়িৎ প্রক্রিয়া। এই আলোকতড়িৎ প্রক্রিয়াটা আবিষ্কার করেছিল কে, আইনস্টাইন, অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, এই আলোকতড়িৎ ক্রিয়াটা আবিষ্কার করেছিলেন অ্যালবার্ট আইনস্টাইন। বাট এই আলোকতড়িৎ ক্রিয়াটাকে উনি এক্সপ্লেন করতে গিয়ে, ব্যাখ্যা করতে গিয়ে উনি কিন্তু প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরির সাহায্য নিয়েছিলেন। ঠিক আছে, প্ল্যাঙ্কসের কোয়ান্টাম থিওরির সাহায্যে আইনস্টাইন তার ফটোইলেকট্রিসিটি কিন্তু তিনি এক্সপ্লেন করেছিলেন। তাহলে কোয়ান্টাম থিওরি কে আবিষ্কার করেছিল, প্ল্যাঙ্ক। ফটোইলেকট্রিক এফেক্ট কে আবিষ্কার করেছিল, অ্যালবার্ট আইনস্টাইন। কোয়ান্টাম থিওরি কি বলছে, যে আলো হচ্ছে কতগুলো ফোটনের যোগফল। ঠিক আছে, হয়েছে, অসংখ্য ফোটনের যোগফল হচ্ছে আলোক। আলোককে আমরা এতদিন কি পড়ে এসেছি, একটা তরঙ্গ। কিন্তু প্ল্যাঙ্ক কি বলেছিল, আলো তরঙ্গ নয়, আলোর মধ্যে কি থাকে, ফোটন থাকে। অর্থাৎ এনার্জিগুলো কি হয়, আলোর তো একটা শক্তি, ঠিক আছে, আলো তো একটা শক্তি, সেই শক্তি থেকে এনার্জিগুলো প্যাকেট প্যাকেট রূপে নির্গত হয়, কন্টিনিউয়াসলি এরকম নির্গত হয় না, সেটা প্যাকেট প্যাকেট, 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট 4 প্যাকেট। তো যাই হোক, এত ডিটেলসে ঢোকার কিছু নেই। ঠিক আছে, তো এখান থেকে আমরা পড়বো যে আলোকতড়িৎ ক্রিয়া তাহলে কি আবিষ্কার করেছিল আইনস্টাইন, আর কোয়ান্টাম থিওরি আবিষ্কার করেছিল কি, প্ল্যাঙ্ক। আইনস্টাইন আলোকতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করেছিল কি, উইথ দ্য হেল্প অফ প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, যদি এই পর্যন্ত আমাদের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটাতে ছোট্ট লাইক দিয়ে দিও, এবং যদি সম্ভব হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনের যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও এই সায়েন্স এবং অঙ্কের ওপরে আসবে, যাতে তোমরা সময় মতো পেতে পারো। চলো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 21 নম্বর প্রশ্নটা কি বলছে, যে পিছনের গাড়ি দেখার জন্য কোনো গাড়িতে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়। অর্থাৎ সোজা কথা, ড্রাইভার তার লুকিং গ্লাস তো থাকে প্রত্যেকটা গাড়িতে, বাইকে বা যে কোনো 4 চাকা ভেহিকেলে, সেই লুকিং গ্লাসটা কী ধরনের দর্পণ সেখানে ব্যবহার করা হয়। অপশান এ বলছে কি, সমতল দর্পণ। অপশান বি বলছে উত্তল দর্পণ। অপশান সি বলছে কি, অবতল দর্পণ। আর অপশান ডি কি বলছে, ওপরের একটিও নয়। সঠিক আনসারটা এখানে হবে উত্তল দর্পণ। কেন উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে, তার কারণ হচ্ছে উত্তল দর্পণ সবসময় কি করে, যদি আলোকরশ্মি এভাবে আসে, উত্তল দর্পণ সবসময় কোনো বস্তুর কি প্রতিবিম্ব তৈরি করে, সোজা প্রতিবিম্ব তৈরি করে এবং একটা ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি করে। অর্থাৎ বস্তুর যে আকৃতি তার তুলনায় প্রতিবিম্বের সাইজটা কি হয়, প্রতিবিম্বের আকৃতিটা অনেকটা ছোট হয়। ফলে কি হয়, তারা লুকিং গ্লাসের মধ্যে আমরা গোটা গাড়িটাকে দেখতে পাই। যদি বস্তুর সাইজের থেকে প্রতিবিম্বের সাইজটা বড় হতো, তাহলে কিন্তু এই দর্পণের মধ্যে, অর্থাৎ এই ছোট্ট লুকিং গ্লাসের মধ্যে গোটা গাড়িটাকে দেখা যেত না। ঠিক আছে, বোঝা গেছে। সেই জন্যই ড্রাইভার বুঝতে পারতো না যে গাড়িটা কত দূরে আছে। উত্তল দর্পণ তাহলে ব্যবহার করা হচ্ছে, তার কেন, কারণটা কি, 1 নম্বর হচ্ছে প্রতিবিম্বের সাইজটা ছোট হয়, 2 নম্বর হচ্ছে প্রতিবিম্বটা দেখতে ঠিক হুবহু বস্তুর মতো হয়, অর্থাৎ বস্তুর সোজাসুজি প্রতিবিম্ব তৈরি করে এটা। ঠিক আছে, হয়েছে। 22 নম্বর কোশ্চেনটা কি বলছে, টিউবলাইটে নিচের কোনটি ব্যবহার করা হয়। অপশান কি, অপশান এ বলছে সোডিয়ামের বাষ্প। অপশান বি বলছে নিম্নচাপে আর্গন গ্যাস ব্যবহার করা হয়। অপশান সি বলছে নিম্নচাপে পারদ বাষ্প ব্যবহার করা হয়। আর অপশান ডি কি বলছে, মার্কিউরিক অক্সাইড এবং আর্গন গ্যাস ব্যবহার করা হয়। এখানে সঠিক উত্তরটা হবে অপশান ডি।
টিউবলাইটে ব্যবহার করা হয় মার্কিউরিক অক্সাইড এবং আর্গন গ্যাস। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে, 23 নম্বর প্রশ্ন। বলছে শব্দ প্রবাহিত হয় নিচের কোনটির আকারে? 1 নম্বর অপশান বলছে তির্যক তরঙ্গ, 2 নম্বর অপশান বলছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, 3 নম্বর অপশান বলছে স্থির তরঙ্গ, আর 4 নম্বর অপশান বলছে উপরের একটিও নয়। শব্দ প্রবাহিত হয় সবসময় অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে, অর্থাৎ সোজা কথা শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখন কাকে বলে অনুদৈর্ঘ্য তরঙ্গ? না, কোনো তরঙ্গ যেদিকে অগ্রসর হয়, যদি ওই তরঙ্গটা যে মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে সেই মাধ্যমের কণাগুলোর কম্পনটা একই দিকে হয়, তরঙ্গের অভিমুখে হয়, তাহলে তাকে বলবো আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা একটা স্প্রিংকে ওপর নিচে ঝুলিয়ে দিই, ঠিক আছে, ওপর নিচে যদি ঝুলিয়ে দিই, তারপর নিচে থেকে ধরে যদি একে টান মেরে ছেড়ে দিই, তাহলে কি হবে? তরঙ্গটা কোন দিক থেকে কোন দিকে যাবে? এই বরাবর তরঙ্গটা মুভ করবে। ঠিক আছে, হয়েছে, বোঝা গেছে? আর তরঙ্গটা এই বরাবর মুভ করছে, আর তরঙ্গটা যে মিডিয়ামের মধ্য দিয়ে আমরা মুভ করছি, ঠিক আছে, সেই মিডিয়ামের যে কণাগুলো তার কম্পনও কি হচ্ছে? ওপর নিচে বরাবর হচ্ছে। অর্থাৎ তরঙ্গ যদি এদিকে যায়, কণাগুলোর কম্পনও এদিকে যাচ্ছে। ঠিক আছে, একই রেখা বরাবর হচ্ছে, তাকেই আমরা বলি অনুদৈর্ঘ্য তরঙ্গ। অর্থাৎ তরঙ্গের অগ্রগতি এবং তরঙ্গ যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেই মাধ্যমের কণাগুলোর কম্পন একই রেখা বরাবর একই দিকে হচ্ছে, তাকে বলি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর তির্যক তরঙ্গ আমরা কাকে বলবো? তির্যক তরঙ্গ হচ্ছে যে, যদি আমরা মনে করো যে এখানে কি করেছি, একটা দড়ি বেঁধে রেখেছি, তারপর দুটো প্রান্তের মধ্যে, ঠিক আছে, তারপর এই দড়িটার যে কোনো একদিক ধরে আমরা ঝাঁকিয়ে দিলাম, তাহলে কি হবে? তরঙ্গটা এইভাবে মুভ করতে থাকবে। এদিক থেকে এদিকে মনে করি আমরা ঝাঁকিয়েছি, এই এন্ডটা ধরে আমরা মনে করি আমরা ঝাঁকিয়েছি, এই এন্ডটা ধরে তারা তরঙ্গের মুভমেন্ট হবে এদিকে, অর্থাৎ তরঙ্গটা এইভাবে অগ্রসর হবে। কিন্তু ভালো করে এখানে দেখবে যে কণাগুলো কাঁপছে, কিন্তু দেখো ওপর নিচে বরাবর। ঠিক আছে, কণাগুলো কাঁপছে ওপর নিচে বরাবর। ঠিক আছে, অর্থাৎ তির্যক তরঙ্গ আমরা কাকে বলবো? যখন মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ যেদিকে অগ্রসর হয়, কণাগুলোর কম্পন তার সাথে সমকোণে থাকে। ঠিক আছে, তখন তাকে বলবো আমরা কি বলবো? তাকে আমরা বলবো তির্যক তরঙ্গ। ঠিক আছে, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলবো? যেদিকে তরঙ্গ অগ্রসর হচ্ছে কণাগুলোর কম্পন কি হচ্ছে? সেদিকেই হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে তির্যক তরঙ্গ আর অনুদৈর্ঘ্য তরঙ্গের মধ্যে পার্থক্য এটা। আর শব্দ সবসময় একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, বা শব্দ প্রবাহিত হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ হিসেবে। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন। সূর্যোদয়ের আগেই সূর্যকে দেখা যায়, তার কারণ কি? সূর্যোদয়ের আগেই সূর্যকে দেখা যায় তার কারণ হচ্ছে কি? প্রতিসরণ। ঠিক আছে, প্রতিসরণ কাকে বলি আমরা? যখন কোনো আলোকরশ্মি একটা মাধ্যম থেকে, ঠিক আছে, আর একটা মাধ্যমের দিকে অগ্রসর হয়, যখন কোনো আলোকরশ্মি একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমের দিকে অগ্রসর হয়, এটা মনে করো একটা মাধ্যম এ মাধ্যম, এটা ধরো বি মাধ্যম, তখন কি হয়? ওই আলোকরশ্মিটা দ্বিতীয় মাধ্যমের তার নিজস্ব গতিপথ থেকে কি হয়? এদিকে যাওয়ার কথা ছিল, একটু সরে যায়। ঠিক আছে, তাকে বলি আমরা প্রতিসরণ। এখন সূর্যকে আগে দেখা যাওয়ার সাথে এই প্রতিসরণের কী সম্পর্ক? ভালো করে বোঝো। সেটা হচ্ছে সূর্যের আলো যেখান থেকে আসে সেটা হচ্ছে ভ্যাকাম, সেখানে কোনো মিডিয়াম থাকে না, শূন্যস্থানের মধ্য দিয়ে আসে সে। যখন আর্থের মধ্যে এসে পড়ছে তখন কি? আর্থের চারদিকে কি থাকে? বায়ুমণ্ডল থাকে, অর্থাৎ এখানে একটা ঘনত্ব থাকে বায়ুমণ্ডলের, আর এখানে কি কোনো ঘনত্ব ছিল না। ঠিক আছে, অর্থাৎ সে কম ঘনত্বর দিক থেকে বেশি ঘনত্বের দিকে যখন আলোকরশ্মি আসছে, ঠিক আছে, তখন কি করছে? সে এই যে অবিলম্বটা আছে, অবিলম্বের দিকে খানিকটা বেঁকে আসছে। সিমিলারলি পৃথিবীর দিকে সে কী হয়? খানিকটা বেঁকে আসে, পৃথিবীর দিকে সে সরে আসে খানিকটা আলোকরশ্মিটা। সেই জন্য প্রকৃতপক্ষে যখন সানরাইজ হয় তার আগেই আমরা দেখতে পাই, কারণ সে এই কার্ভ সারফেসের কাছাকাছি চলে আসে। ঠিক আছে, কারণ কেন কাছাকাছি আসছে, কেন দূরে সরে যাচ্ছে না? কারণ কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বে যখন আলোকরশ্মি প্রবেশ করে তখন সে সবসময় কাছে সরে আসে। ঠিক আছে, সেই কারণেই এই প্রতিসরণের ফলে আমরা সূর্যোদয়ের আগে সূর্যকে দেখতে পাই। যদি এটা উল্টোটা হতো, যদি এখানে ডেনসিটি অনেক বেশি হতো, সূর্যের চারপাশে কোনো বায়ুর আস্তরণ থাকতো, এমন বায়ুর আস্তরণ
বা এমন কোনো মাধ্যমের আস্তরণ থাকতো যার ঘনত্ব আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডলের ঘনত্বের থেকে বেশি, সেক্ষেত্রে কী হতো, এ দূরে সরে যেত, তাহলে আমরা তাকে অনেক পরে দেখতাম। ঠিক আছে, যেহেতু এই ঘনত্বটা অনেক কম, এই ঘনত্বটা অনেক বেশি, কম ঘনত্ব থেকে যখন বেশি ঘনত্বের দিকে আলো আসছে তখন সে কী করছে, কাছাকাছি সরে আসছে আমাদের চোখের। ঠিক আছে, সেই জন্য আমরা তাকে দেখতে পাই সূর্যকে। ঠিক আছে, সূর্যোদয়ের আগেই। এটার কারণ তাহলে হচ্ছে আমাদের প্রতিসরণ। 25 নম্বর কোশ্চেনটা কি বলছে, রিওস্ট্যাট নিচের কোনটি পরিবর্তন করে। ঠিক আছে, রিওস্ট্যাটের কাজ কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে টু কন্ট্রোল দ্য কারেন্ট। ভালো করে বুঝবে, কিন্তু এটা সঠিক আনসার না। ঠিক আছে, অপশানগুলো কী কী দেওয়া আছে, ভোল্টেজ, কারেন্ট, রোধ এবং শক্তি। রিওস্ট্যাট অ্যাকচুয়ালি কী করে, কারেন্টকে কন্ট্রোল করে। ঠিক আছে, কিন্তু কারেন্ট কখন কন্ট্রোল হয়, আমরা একটু আগেই যখন রোধ নিয়ে আর একটা কোশ্চেন পড়লাম, কারেন্ট বেশি ফ্লো করবে যদি কোনো মাধ্যমের রোধ কম হয়। ঠিক আছে, তাহলে সেখান থেকে কারেন্ট অনেক বেশি ফ্লো করবে। উল্টো দিকে কারেন্ট কম ফ্লো করবে যদি কোনো মাধ্যমের রোধটা অনেক বেশি হয়। ঠিক আছে, তাহলে রিওস্ট্যাট কারেন্ট কন্ট্রোল করছে কী কারণে, কাকে কন্ট্রোল করে, অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সকে কন্ট্রোল করে রিওস্ট্যাট কারেন্টটাকে কন্ট্রোল করছে। ঠিক আছে, যদি আমার মনে হয় কোনো একটা ইলেকট্রিক সার্কিটে আমাদের কারেন্টের প্রবাহ বেশি করা দরকার, ঠিক আছে, তাহলে আমরা কি করব, সেখানে এই রেজিস্ট্যান্সকে আমরা কি করব, কমিয়ে দেব। যদি আমাদের কখনো মনে হয় যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে আমি কারেন্টের পরিমাণটাকে বা কারেন্টের ফ্লোটাকে আমি কমাবো, তাহলে রেজিস্ট্যান্সকে বাড়াবো। আর যদি মনে হয় কারেন্টটাকে আমি বাড়াবো, তাহলে রেজিস্ট্যান্সকে আমি কমাবো। এই রিওস্ট্যাটের কাজ হচ্ছে কি, এই রেজিস্ট্যান্স বা রোধ তাকে চেঞ্জ করা, পরিবর্তন করা, যাতে আমি সার্কিটে কারেন্টটাকে আমি কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কিন্তু হবে রোধ। রিওস্ট্যাটের কাজ হচ্ছে কি, রেজিস্ট্যান্স বা রোধকে পরিবর্তন করে কারেন্টকে কন্ট্রোল করা। ঠিক আছে, তো আজকে 25টা প্রশ্ন এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাকে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।